কাশ্মীর হয়ে গেছে, রাম মন্দির হয়ে গেছে, এখন যদি আবার একটু উস্কে দেওয়া যায় মুসলিমদের মধ্যে, তারা যদি একটু রাস্তায় নেমে একটু ক্ষোভ প্রকাশ করে, তাহলে হিন্দুদেরকে এক জায়গায় করা যাবে। রামনবমীটা একটুখানি আবার লাঠি সোটা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করলে একটু ভয় দেখানো যাবে। আর দুটো ধর্মের মানুষ যদি ভয় দেখাতে শুরু করে, তাহলে কোথাও না কোথাও গিয়ে একটা লড়াই বাঁধবে। আর লড়াই বাঁধলে তখন শুভেন্দু অধিকারীর মতো লোক, যারা রোজ রং বদলায়, আজকে এ দল কালকে ও দল, তারা বলবে আমার মুসলমানের ভোট চাই না, হিন্দুদের ভোট চাই, এইসব বলে পাড়ার লোককে খেপাবে। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি যে কথা বলবো, আমি স্যার নই। স্যার তো ইংরেজদের কথা। আমি এই সমাজেরই সাধারণ একজন নাগরিক, আপনারই ভাই। আর এই সমাজের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার দায় থেকে, যখনই আমার আরেক ভাই এই মেহফিলে আসার জন্য দাওয়াত করে, তখন সেই দায় থেকে আমি এখানে আসি। এ দায় আমার দায়। আর আমি যখন বলছি এটা আমার দায়, তখন এই সমাজে যতজন আছে সকলেরই এই দায় আছে। আমাদের সবাইকে সমানভাবে ভাগ করে নিতে হবে। যে যেখানে যেমনভাবে থাকি তেমনভাবেই তাদের দায়িত্বটা পালন করতে হবে। আমি আদালতে করব, আপনি পাড়ার কোনো একটা দোকানে বসে করবেন, আমার ঘরের যিনি বোনটা আছেন সে তার স্কুলে গিয়ে করবে, আমার মা বাড়ির পাশে চাচির সঙ্গে কথা বলবে। এইভাবেই আমাদের এই সমাজটাকে গড়ে তুলতে হবে। আসলে আমি একটু পেছনে যাই। যখন ভারত স্বাধীন হয়নি 1940 সালে, দিল্লিতে সমস্ত মুসলিম সংগঠনদের একটি সমাবেশ ডাক হয়েছিল। সেই সমাবেশে ইতিহাস মতে, তখন তো এত সব মাধ্যম ছিল না, প্রায় 50-60 হাজার মানুষের জমায়েত হয়েছিল সেই সময়কালে। আলাবক্সের নেতৃত্বে সেইখান থেকে সিদ্ধান্ত হয়, সেই কনভেনশন থেকে, যে ভারতবর্ষের মুসলিমরা দেশ ভাগের পক্ষে নয়। তারপরও আপনারা জানেন দেশ ভাগ হয়েছে, এবং একটা দেশের নাম পাকিস্তান হয়েছে, একটা দেশের নাম ভারতবর্ষ হয়েছে। আর সেই সময় যারা দেশ ভাগের উদ্যোগী হয়েছিলেন তারা কিন্তু শিক্ষিত সমাজের মুসলিম ছিলেন। তাহলে সেই সময় মুসলিমদের একটা বড় অংশ শিক্ষায় পিছিয়ে ছিলেন, আর অশিক্ষিত লোকেদের ভোটাধিকার ছিল না, ভোট দিতে পারত না। তাহলে যারা শিক্ষিত মানুষ, যাদের জ্ঞান অনেক বেশি বলে ধরে নেওয়া হয়, আমি মনে করি না, তারা দেশভাগের পক্ষে রায় দিলেন। আর যারা এই বৃহত্তর অংশের মুসলিম, যারা সংখ্যায় বেশি, তারা দেশভাগের বিপক্ষে রায় দিলেন। আর সেই বৃহত্তর অংশের যে মুসলিম, যার নেতৃত্ব দিচ্ছিলেন আলাবক্স সাহেব, সেই আলাবক্সকে খুন হতে হয়েছিল। এইটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার আগের ইতিহাস। আমাদের দেশে যা ওয়াকফ সম্পত্তি আছে, সেই সম্পত্তি আমাদের ইংরেজরা শাসনকালের আগে, জানেন, একটা বিরাট বড় অংশ সাম্রাজ্য চালাতেন যারা, তারা মুসলিম, এবং তারা বিভিন্ন সময় এই তাদের সম্পত্তি, বৃহৎ সম্পত্তি দান করে গেছেন মুসলিম সাধারণের ব্যবহার্যে। তাদের বেশিরভাগই দলিল নেই।
কোথাও একটা চিরকুটে লিখে গেছে, কোথাও একটা মোহরে করে গেছে। তাহলে আমরা যে সম্পদ আছে ওয়াকফ সম্পত্তি, তার একটা বড় অংশ তার কোনো দলিল নেই। আমরা ব্যবহার করতে করতে জানি এটা মাজার, এটা পুকুর, এবং দেখবেন পর্চায় লেখা থাকে মুসলিম সাধারণের ব্যবহার্য। যারা গ্রামে পর্চা দিয়ে কাজকাম করেন তারা জানেন। আর কিছু সম্পত্তি আমরা জানি ওয়াকফুল আওলাদ, বাড়ি আমরা ওয়াকফ করে যাই, আমার ছেলেকে বলি যে তুমি মুতওয়াল্লি হবে, বংশ পরম্পরায় মুতওয়াল্লি হয়। তাহলে এইরকম বিভিন্ন রকম ভাবে ওয়াকফ সম্পত্তি ছড়িয়ে আছে। আর এই ওয়াকফ সম্পত্তির একটা বড় অংশ সরকারের দখলে আছে। ওয়াকফ সম্পত্তির একটা বড় অংশ বেদখলে আছে। এই ওয়াকফ অ্যাক্ট যেটা 1995 সালে তৈরি হয়েছে, তার আগে 56 সালে ছিল, তার আগে বেঙ্গল ওয়াকফ ছিল, তার আগে কোনো ওয়াকফের আইনই ছিল না। তাহলে যখন ওয়াকফের আইন ছিল না, তখন কি সম্পত্তি ওয়াকফ হতো না? উত্তর হচ্ছে হ্যাঁ, ছিল, ওয়াকফ হতো। তাহলে ওয়াকফ, কোনো সম্পত্তি ওয়াকফ হতে গেলে কোনো আইনের প্রয়োজন হয় না, ও আমার শরিয়তের আইন দিয়েই চলবে। ভারতবর্ষ স্বাধীন হলো, দেশের সংবিধান তৈরি হলো, আর এই সংবিধানের 25 থেকে 30 এই ধারাগুলোর মধ্যে যারা সংখ্যা লঘু, মাইনরিটি, তাদের জন্য অধিকার স্বীকৃত হলো এবং বলা হলো যে এই ওয়াকফ সম্পত্তি তা ম্যানেজ করার দায়িত্ব, দেখভালের দায়িত্ব এ মুসলিমদের নিজেদের। আমি ওয়াকফ সম্পত্তি শুধু কেন বলছি, এই যারা মাইনরিটি কমিউনিটি আছে, এদের স্কুল, এদের হসপিটাল, এদের জমি জায়গা, এই সমস্ত দেখাশোনা করার ভার তাদের আছে, এই অধিকার তাদেরই আছে। এখানে কারোর হস্তক্ষেপ করা চলবে না। এখন আজকে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে, আচ্ছা এই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসার কি প্রয়োজন ছিল? পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে এই যে সম্পত্তির এই জোচ্চুরি হচ্ছে, দেখভালে হচ্ছে না, ক্ষয়ক্ষতি হচ্ছে, তা সঠিকভাবে করার জন্য এই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে। এখন দেখুন, মোদ্দা কথা বলছে যে মুসলিমদের স্বার্থে এই ওয়াকফের আইনে সংশোধনী নিয়ে আসা হয়েছে। যাদের স্বার্থে সংশোধনী নিয়ে আসছে তারা সবাই রেগে গেল। তাহলে তাদের কেমন স্বার্থ হলো? সহজ প্রশ্ন। 2, বলছেন যে মুসলিম মেয়েদেরকে অধিকার দেয়া হচ্ছে এবং এই আইনে 2 জন মহিলাকে তারা এই ওয়াকফ কাউন্সিলের অন্তর্ভুক্ত করেছে বলে তাদের দাবি। কিন্তু আমরা যারা আইন জানি তারা আমরা বুঝি যে এটা আবার একটা জুমলা, বোকা বানাচ্ছে। যে আইন 1995 সালে ছিল সেই আইনে 2 জন মহিলাদের অংশগ্রহণ ছিল, বরং এখন যে আইন করেছে সে আইনে আমার মতে, আমি যা ব্যাখ্যা করি, তাতে মুসলিমদের পার্টিসিপেশন এই কাউন্সিলে তাদের সংখ্যা কমিয়ে দিয়েছে এবং বাদবাকি যে যারা এই কাউন্সিলের সদস্য হবেন তাদেরকে এক জায়গায় বলেই দিয়েছে তারা হিন্দু ধর্মের হবেন বা অন্য ধর্মের হবেন, এবং অন্যান্য ক্ষেত্রে কোন ধর্মের হবেন তা বলে রাখিনি। ফলে আগামী দিনে যেটা হবে, এই কাউন্সিল পরিচালনার ভার যাদের ঘাড়ে থাকবে তারা হবে অমুসলিম। আচ্ছা, তাহলে এটা করছে কেন? করছে এই কারণে যে কিভাবে এই দখলদারিটা নেব। তাহলে সংবিধানে যে অধিকার আপনাকে দিয়েছে দেশের সংবিধান, সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই সরকার। আর সময়টাকে বেছে নিয়েছে। সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন, আপনারা সবাই জানেন 26 সালে।
রাম মন্দিরের ইস্যু আর নেই, আর 370ও শেষ হয়ে গেছে। ফলে কাশ্মীর হয়ে গেছে, রাম মন্দির হয়ে গেছে। এখন যদি আবার একটু উস্কে দেওয়া যায় মুসলিমদের মধ্যে, তারা যদি একটু রাস্তায় নেমে একটু ক্ষোভ প্রকাশ করে, তাহলে হিন্দুদেরকে এক জায়গায় করা যাবে। রামনবমীটা একটুখানি আবার লাঠি সোটা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করলে একটু ভয় দেখানো যাবে। আর দুটো ধর্মের মানুষ যদি ভয় দেখাতে শুরু করে, তাহলে কোথাও না কোথাও গিয়ে একটা লড়াই বাঁধবে। আর লড়াই বাঁধলে তখন শুভেন্দু অধিকারীর মতো লোক, যারা রোজ রং বদলায়, আজকে এ দল কালকে ও দল, তারা বলবে আমার মুসলমানের ভোট চাই না, হিন্দুদের ভোট চাই, এইসব বলে পাড়ার লোককে খেপাবে। তাই আমার প্রথম অনুরোধ আপনাদেরকে, কোনো প্ররোচনায় পা দেবেন না, হিংসার আশ্রয় নেবেন না। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, সকল মা ভাই বোন সকলের কাছে আমার অনুরোধ, এরা চাইছে আমাদের সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের মানুষকে আসামি বানাতে। আমরা আসামি হতে চাই না। আমরা এ প্রদেশের রাজা ছিলাম, আমরা আসামি হব না। তাই কোনো হিংসায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। একটা অংশের মানুষ হতে পারে আমাদের মধ্যে থেকেই ওদের সঙ্গে হাত মিলিয়ে আছে, মসজিদে আক্রমণ করতে পারে, মন্দিরেও আক্রমণ হতে পারে। মনে রাখবেন, যারা করছে তারা আসলে এই ঝামেলাটা পাকাতে চাইছে। মসজিদের একটা অংশ যদি ভেঙে দেয়, আমার ধর্ম চলে যাবে না। আমরা আবার সব ভাই এক জায়গায় মিলে আবার গেঁথে নিতে পারবো। আর একই সঙ্গে আমরা প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের নজরে নিয়ে আসব যে এটা আপনারা ঠিক করছেন না, এদেরকে দেখুন কারা এগুলো করছে, চিহ্নিত করুন, গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, সেটা মন্দির হোক বা মসজিদ হোক। আসলে এই যে জমি জায়গা আছে না, এই জমি জায়গায় যারা এই ক্ষমতায় এখন আছে, তারা এগুলোকে রিয়েল এস্টেট করে, মনে করে রিয়েল এস্টেট। আমরা তো একটা কথা বলি, আমার পড়াশোনার মধ্যে যা আছে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। মুসলিম ধর্মে শরিয়ত মতে এই যে আমরা যারা বিয়ে করি, বিয়ে করার কারণের অন্যতম কারণ যে আমাদের জমি জায়গা তার দেখভালের দায়িত্ব আমার পরবর্তী প্রজন্ম যেন করতে পারে, এটা অন্যতম কারণ। তাই আমরা আমাদের সন্তান সন্ততিকে দায়ভার দিয়ে এই পৃথিবী থেকে ছেড়ে যাই। তাই এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের কাজ আমাদের। আর ওরা চায় প্রমোটার রাজ তৈরি করতে। দেখুন চারিদিকে বিল্ডিং উঠছে, সারা দেশ জুড়ে একই জিনিস হচ্ছে। ওয়াকফ সম্পত্তির নতুন আইনে বলা হয়েছে যে যদি একটা সম্পত্তি কালেক্টর মনে করেন যে এই সম্পত্তিটা ওয়াকফ সম্পত্তি নয়, কেউ যদি দাবি করেন যেটা ওয়াকফ সম্পত্তি নয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই জমির ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে নেবে কালেক্টর, জেলার কালেক্টর। তাহলে ভেবে দেখুন, সেই সম্পত্তি যতদিন পর্যন্ত আদালতে প্রমাণিত হচ্ছে এটা ওয়াকফ সম্পত্তি, ততদিন পর্যন্ত সেই কালেক্টর ম্যানেজ করবে। উস্কানিটা বুঝে দিন যে একটা মাজার আছে, সেই মাজারে আমার পূর্বপুরুষের কবর দেওয়া আছে, সেখানে আমরা জিয়ারত করতে যাই। একজন এসে বলে দিল যে এটা ওয়াকফ সম্পত্তি নয়, সরকার দখল নিল, আর যতদিন পর্যন্ত ওটা ঘোষণা হবে যে ওয়াকফ সম্পত্তি, ওই মাজারে আর যাওয়া যাবে না। কঠিন ব্যাপার। আগে কোনোদিন এই যে আমাদের অন্যান্য মামলা করতে গেলে দেখবেন উকিলবাবু বলে যে এত দেরি করে কেন এসছেন, এ আর মামলা করা যাবে না। কিন্তু ধর্মীয় সম্পত্তিতে এই আইন লাগু ছিল না। যদি কোনো সম্পত্তি আমরা জানি
একবার ওয়াকফ বলে চিহ্নিত হয় তা সারা জীবনের জন্য ওয়াকফ থাকবে বংশ পরম্পরায়। আর এখন যে আইন নিয়ে এসছে সে আইনে বলা হয়েছে যদি কোনো ওয়াকফ সম্পত্তি ওই ওয়াকফ বোর্ডে গিয়ে রেজিস্টার না করা হয় তাহলে একটা সময় পরে বেঁধে দিয়ে 6 মাস, তারপরে 6 মাস পরে দাবি করতে গেলে কেন 6 মাস পরে এলেন তা ব্যাখ্যা করতে হবে আপনাকে, না হলে সেই সম্পত্তি আর ওয়াকফ থাকবে না। তাহলে আমার পশ্চিমবঙ্গের এখনো, শুধু পশ্চিমবঙ্গের কথাই বলি, আমি বলছি 50 ভাগেরও বেশি সম্পত্তি এখনো ওয়াকফ বোর্ডে নথিভুক্ত হয়নি। তাহলে এই 50 ভাগেরও বেশি সম্পত্তি যা ওয়াকফ বোর্ডে নথিভুক্ত হয়নি তা কি আর আগামী দিনে ওয়াকফ থাকবে না? তাহলে এই সম্পত্তির মালিকানা কে নেবে? এই সম্পত্তির মালিকানা নেবে সরকার। আর সরকারি সম্পত্তি আমরা সরকারের কাজ কি? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সেই ব্যক্তি যে যখন ইমাম ভাতা দিয়েছিল আমি বিরোধিতা করেছিলাম, মামলা করেছিলাম। তখন অনেক ভাই আমার সমালোচনা করেছিলেন এবং আমরা জানি আমাদের পাড়ায় যারা ইমামতি করেন, যারা মুয়াজ্জিনের কাজ করেন, তারা সত্যি সত্যি অর্থনৈতিকভাবে পিছিয়ে, তাদের দুটো পয়সা হলে আমিও খুশি হব। কিন্তু সরকারের কি কাজ এটা? আদালতে রায় হলো যে না, সরকার দিতে পারে না। আমি মামলায় জিতলাম এবং তারপরে ওয়াকফ বোর্ড মারফত ইমামদের টাকা দেওয়া হয়। যারা ইমামরা টাকা পান জানেন। এটাই তো আমরা চাই যে আমার দেশের যা ওয়াকফ সম্পত্তি আছে সেই সম্পত্তি আমার ভাইদের লেখাপড়ার জন্য ব্যবহার হোক, ইমাম মুয়াজ্জিনদের জন্য ব্যবহার হোক, মাদ্রাসা, স্কুল, হসপিটালের জন্য ব্যবহার হোক। এটাই তো আমরা চাই। আমরা সরকারের গ্রান্ট চাই না, সরকারের দয়া চাই না, সরকারের হেল্প চাই না। যা সম্পত্তি ওয়াকফে আছে পশ্চিমবঙ্গে তার যদি সঠিকভাবে ব্যবহার হয়, তার যদি সঠিকভাবে সংরক্ষণ হয়, তাহলে পশ্চিমবঙ্গের বুকে একটি মুসলিমও থাকবে না যে গরিব হবে। তাহলে সেই সম্পত্তি আপনি চুরি করতে সাহায্য করছেন আর দান দিচ্ছেন। আমি দান চাই না। আর একই কারণে আমি পুরোহিত ভাতার বিরুদ্ধে মামলা করেছিলাম। আমি একই কারণে দুর্গাপুজোয় যখন 20,000 টাকা করে দেওয়া শুরু হয়েছিল তার প্রতিবাদ করে মামলা করেছিলাম। এখন দুর্গাপুজোয় 80,000 টাকা করে দিয়েছে এবছর। আমার মামলা আজও চলছে, বিচারে শুনানি আর শেষ হচ্ছে না, কিন্তু মামলা চলছে। আপনারা জানি না এখন ইমাম ভাই কত করে পান? খুব কমই পান, 80,000 টাকা করে তো পান না, এটুকু শিওর। তাহলে আমি বলছি আমার রাজ্যের যা ওয়াকফ সম্পত্তি আছে এই সম্পত্তি সব আমাদের রক্ষা করতে হবে। পাড়ায় পাড়ায় আপনারা যেখানে যা ওয়াকফ সম্পত্তির খবর পাবেন তা ইমিডিয়েটলি উদ্যোগ নিন। আমাদের একটা লয়ার্স টিম আমরা তৈরি করেছি, তা নথিভুক্ত করতে হবে, কোনো সম্পত্তি যেন হাতছাড়া না হয়। কারণ এরা, এই সরকার যখন এই সম্পত্তি দখল নেবে এই সম্পত্তি আবার বিক্রি করে দেবে। আমি জানি, আমার অভিজ্ঞতা আছে। বেঙ্গল কেমিক্যাল বলে একটা ওষুধ তৈরির কোম্পানি আছে, ডক্টর প্রফুল্ল চন্দ্র, যারা আমাদের ছাত্র ভাইরা এখানে আছেন তারা লেখাপড়া শিখছেন তারা জানেন ডক্টর প্রফুল্ল চন্দ্রের নাম। সেই ওষুধের কোম্পানিও বিক্রি করার চক্রান্ত করেছিল কেন্দ্র সরকার। তার বিরুদ্ধে মামলা আমিই করেছিলাম, রুখে দিয়েছি। যারা এই বিদেশে বাইরে যান, কলকাতা যান, জলপাইগুড়ি যান, যারা বাসে ভাড়া করে ধর্মতলা থেকে ওঠেন তারা জানেন ওই শ্যামলী, তারপর যেসব বাস আছে দেখবেন ভাড়া কাটতে যাবেন, কখন 800 টাকা নিচ্ছে, কখনো 1200 টাকা নিচ্ছে, কখনো 1400 টাকা নিচ্ছে, বেড়ে যাচ্ছে ভাড়া। যখন যেরকম বাজারের চাহিদা উঠছে প্যাসেঞ্জারের, সেই অনুযায়ী ভাড়া বেড়ে যাচ্ছে। ট্রাম কলকাতায় উঠে যাচ্ছে, তুলে দেওয়ার জন্য মামলা করছে, আবার ওটাও মামলা করছে ট্রাম না উঠে যায়। তাহলে এই সরকারি পরিবহন, সরকারি শিক্ষা, সরকারি হসপিটাল, এইখানে তো সরকারি টাকা খরচ করতে হবে।
যাতে সমস্ত গরিব মানুষ লেখাপড়া শিখতে পারে, তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে, তারা পাড়ার ভাইকে বলতে পারে এটা আমার সম্পত্তি, আপনি কেটে নিতে পারেন না, তারা দাবি করে বলতে পারে আপনার দয়া চাই না, এটা আমার অধিকার। তাহলে সরকারি স্বাস্থ্য, সরকারি শিক্ষা, সরকারি পরিবহন, এই তো আমরা চাই। আর ভারতবর্ষের সংবিধানে ধর্মের অধিকার দিয়েছে। যে কথা, যে শব্দগুলো কনস্টিটিউশনে বলা আছে তা হচ্ছে প্রফেস, প্র্যাকটিস আর প্রপাগেট। প্রফেস, প্র্যাকটিস আর প্রপাগেট। প্রফেস মানে একজন যে শিখ ধর্মের মানুষ সে পাগড়ি রাখবে, মুসলমান দাড়ি রাখবে, টুপি পরবে, হিন্দু তিলক লাগাবে, মুসলিম নামাজ পড়বে, হিন্দুরা মন্দিরে যাবে, খ্রিস্টানরা গির্জায় যাবে, আর প্রপাগেটও করবে, আমার ধর্ম প্রচারও করব। মুসলিমরা ধর্ম প্রচার করবে, হিন্দুরা ধর্ম প্রচার করবে, খ্রিস্টানরা ধর্ম প্রচার করবে, বুদ্ধিস্টরা ধর্ম প্রচার করবে, এই অধিকার দেওয়া আছে। মুসলিমরা তার যা সম্পত্তি আছে সেই সম্পত্তি ম্যানেজ তারা করবে। মুসলিমদের যে মাদ্রাসা, মাইনরিটি ইনস্টিটিউশন, মাঝখানে এটা নিয়ে অনেক লড়াই হয়েছে। 2012 সালে রাজ্য সরকার একটা নোটিফিকেশন দিয়ে বলল যে কোনটা মাইনরিটি ইনস্টিটিউশন সেটা আমরা স্থির করব। অনেক মাইনরিটি ইনস্টিটিউশন কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। 2007 সালে নোটিফিকেশনে মাদ্রাসাগুলো বেঁচে গেছে। তাহলে এই মাদ্রাসাগুলো মাইনরিটি ইনস্টিটিউশন, এই মাদ্রাসাগুলো রক্ষণাবেক্ষণের দায় আমাদের। আমরা ভালো দেখাশোনা করব, কারা এখানে পড়াবে আমরা ঠিক করব। এই অধিকার সংবিধান আমাকে দিয়েছে, দেশের সংবিধান। কেন এই অধিকার দিল? মাইনরিটিদের ক্ষেত্রে এই অধিকার কেন দিল? কারণ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন ধর্মের ভিত্তিতে একটা দেশ আলাদা হয়েছিল, পাকিস্তান। আর যারা এই দেশে রইল তাদের অধিকার স্বীকৃতি দেওয়ার দায় নিল এদেশের সংবিধান প্রণেতারা। গতকাল ডক্টর আম্বেদকরের জন্মদিন গেছে, আমাদের সংবিধানের জনক। তিনি ছিলেন পিছিয়ে পড়া শিডিউল ট্রাইব। তাহলে এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম মাইনরিটিস, বুদ্ধিস্ট, খ্রিস্টান যারা মাইনরিটি, তাদেরকে তো প্রোটেকশন দিতে হবে। আমরা বলি যে আমরা সেকুলার কিনা, এই সেকুলার প্রমাণ করার দায় আমাদের থেকে বেশি যারা সংখ্যাগুরু তাদের। কারণ তারা এখানে তো ক্ষমতায় আসীন আছে। তাই আমাদের সংবিধান আমাদের অধিকারী যাতে কোনোভাবে খর্ব না হয়, সংখ্যাগুরু যারা সংখ্যায় বেশি, গুরুত্বপূর্ণ কথা বলছি, যারা সংখ্যায় বেশি তাদের প্রভাব যেন সংখ্যালঘুদের উপর না পড়ে, তাই সংখ্যালঘুদের উপরে এই অধিকারটা দিয়েছে আলাদা করে। আর পার্লামেন্টটা কি করলো? সংখ্যার ভিত্তিতে বেশি হলো বলে বিল পাস করে দিল। এটাতে সরাসরি সংবিধানের বিরোধিতা করা হলো। যে সংবিধান সংখ্যালঘুদের প্রোটেকশন দিচ্ছে আপনি সংখ্যার ভিত্তিতে পাস করিয়ে নিলেন। তাই আমরা যারা আছি মুসলিম ভাইরা, আমি আলাবক্সের উদাহরণ দিলাম, তাকে খুন হতে হয়েছিল মুসলিমদের স্বার্থে। তাহলে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য একজন মুসলিমকেই খুন হতে হলো, আমি যদি ভুল না বলি মুসলিমদের হাতেই। আজকেও সময় এসছে, ওয়াকফ বোর্ডে তো সবাই মুসলিমরা দায়িত্বে আছেন এখনো। তাহলে এখনো ওয়াকফ সম্পত্তির কেন রক্ষণাবেক্ষণ ঠিক হচ্ছে না? বুঝে নিন। ওয়াকফ ট্রাইব্যুনালে তো এখনো যে জজ আছে সে মুসলিম, তাহলে তার রক্ষণাবেক্ষণ হচ্ছে না কেন? বুঝে নিন। তার মানে আপনার মধ্যেই একটু কাকর আছে, এই কাকর বাঁচতে হবে। কাকর না বাঁচলে কে কোথায় উস্কানি দেবে আপনি ছুটবেন, আর ছুটলে আপনাকে তো গারদে ভরবে। আছি আমরা, লড়াই করব, আইনের সাহায্য যা লাগে আমরা দেব, শেষ পর্যন্ত লড়ব, রুখে তো দেবই। অলরেডি সুপ্রিম কোর্টে মামলা ফাইল করেছি আমরা, রুখে আমরা দেবই, জায়গা ছাড়বো না, জমিন ছাড়বো না। কিন্তু এই লড়াই করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে, দিমাগ কাজে লাগাতে হবে, মাথার বুদ্ধিকে কাজে লাগাতে হবে। পাড়ায় পাড়ায় যারা ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, তারা আমাদের লিডার।
তাদেরকে অনুরোধ করব আপনারা সবাইকে সম্প্রীতির বার্তা দেবেন। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তা কাম্য নয়, এই রকম ঘটনা ঘটাতে আমরা চাই না। কিন্তু জানেন, কিছু লোক রাজনৈতিক চরিতার্থ, স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের কাজ করছে। মুসলিমদের মধ্যেও তো আছে মদ গাঁজা খায়। তাহলে সবার আগে ঈমানকে রক্ষা করতে হবে, নিজের ঈমানের কাছে প্রশ্ন করতে হবে যে কোনটা করা উচিত। আমি আগের দিন বলছিলাম যে বিচার খুব কঠিন হয়। তাহলে নিজেরা আমরা সবাই নিজের বিচারক, আমাদেরকে বিচার করতে হবে। আমাদের যে মাথায় বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধিকে ব্যবহার করতে হবে আর সিদ্ধান্ত নিতে হবে যাতে আগামী দিনে সম্প্রীতি রক্ষা করেই আমাদের এই ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে পারি। লড়াই আমরা চালিয়ে যাব, লড়াই রাস্তায় আরো তীব্র করতে হবে, কিন্তু শান্তিপূর্ণভাবে, কোনো ধর্মের উপর আক্রমণ করে নয়। এ বিরোধ ধর্মের বিরোধ নয়, এরা পুরোপুরি রাজনৈতিক বিরোধ। এই রাজনীতি যারা করছেন তাদের বিরুদ্ধে বিরোধিতা করতে হবে। সেটা যারা আছেন রাজ্যে, যারা আছেন কেন্দ্রে, সবাইকে বুঝতে হবে লড়াইটা কোথায়, আর সেই লড়াই রক্ষা করতে হবে যাতে আমরা আমাদের সম্পত্তিকে রক্ষা করতে পারি। এই বলে শেষ করলাম। ধন্যবাদ অ্যাডভোকেট শামীম আহমেদকে তার এই অমূল্য বক্তব্যের জন্য আমাদের কমিটির তরফ থেকে তাকে ধন্যবাদ। সেই দিক নির্দেশনা তিনি দেবেন। এখন আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করছেন জনাব মাননীয় শামীম আহমেদ স্যার। তিনি বিশিষ্ট সিনিয়র আইনজীবী, কলকাতা হাইকোর্টের। আপনারা ওনার বক্তব্য ধীর স্থিরভাবে শ্রবণ করুন। আমাদের মাঝে এসেছেন দণ্ডিরহাট নগেন্দ্র কুমার হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। ওনাকে আমি স্টেজে আসার জন্য বলছি। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি যে কথা বলবো, আমি স্যার নই। স্যার তো ইংরেজদের কথা। আমি এই সমাজেরই সাধারণ একজন নাগরিক, আপনারই ভাই। আর এই সমাজের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার দায় থেকে যখনই আমার আরেক ভাই এই মেহফিলে আসার জন্য দাওয়াত করে, তখন সেই দায় থেকে আমি এখানে আসি। এ দায় আমার দায়। আর আমি যখন বলছি এটা আমার দায়, তখন এই সমাজে যতজন আছে সকলেরই এই দায় আছে। আমাদের সবাইকে সমানভাবে ভাগ করে নিতে হবে। যে যেখানে যেমনভাবে থাকি তেমনভাবেই তাদের দায়িত্বটা পালন করতে হবে। আমি আদালতে করব, আপনি পাড়ার কোনো একটা দোকানে বসে করবেন, আমার ঘরের যিনি বোনটা আছেন সে তার স্কুলে গিয়ে করবে, আমার মা বাড়ির পাশে চাচির সঙ্গে কথা বলবে। এইভাবেই আমাদের এই সমাজটাকে গড়ে তুলতে হবে। আসলে আমি একটু পেছনে যাই। যখন ভারত স্বাধীন হয়নি 1940 সালে, দিল্লিতে সমস্ত মুসলিম সংগঠনদের একটি সমাবেশ ডাক হয়েছিল। সেই সমাবেশে ইতিহাস মতে, তখন তো এত সব মাধ্যম ছিল না, প্রায় 50-60 হাজার মানুষের জমায়েত হয়েছিল সেই সময়কাল। আলাবক্সের নেতৃত্বে সেইখান থেকে সিদ্ধান্ত হয়, সেই কনভেনশন থেকে, যে ভারতবর্ষের মুসলিমরা দেশ ভাগের পক্ষে নয়। তারপরও আপনারা জানেন দেশ ভাগ হয়েছে এবং একটা দেশের নাম পাকিস্তান হয়েছে, একটা দেশের নাম ভারতবর্ষ হয়েছে। আর সেই সময় যারা দেশ ভাগের উদ্যোগী হয়েছিলেন তারা কিন্তু শিক্ষিত সমাজের মুসলিম ছিলেন। তাহলে
সেই সময় মুসলিমদের একটা বড় অংশ শিক্ষায় পিছিয়ে ছিলেন, আর অশিক্ষিত লোকেদের ভোটাধিকার ছিল না, ভোট দিতে পারত না। তাহলে যারা শিক্ষিত মানুষ, যাদের জ্ঞান অনেক বেশি বলে ধরে নেওয়া হয়, আমি মনে করি না, তারা দেশভাগের পক্ষে রায় দিলেন। আর যারা এই বৃহত্তর অংশের মুসলিম, যারা সংখ্যায় বেশি, তারা দেশভাগের বিপক্ষে রায় দিলেন। আর সেই বৃহত্তর অংশের যে মুসলিম, যার নেতৃত্ব দিচ্ছিলেন আলাবক্স সাহেব, সেই আলাবক্সকে খুন হতে হয়েছিল। এইটা হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার আগের ইতিহাস। আমাদের দেশে যা ওয়াকফ সম্পত্তি আছে, সেই সম্পত্তি আমাদের ইংরেজরা শাসনকালে আগে জানেন একটা বিরাট বড় অংশ সাম্রাজ্য চালাতেন যারা, তারা মুসলিম, এবং তারা বিভিন্ন সময় এই তাদের সম্পত্তি, বৃহৎ সম্পত্তি দান করে গেছেন মুসলিম সাধারণের ব্যবহার্যে। তাদের বেশিরভাগই দলিল নেই, কোথাও একটা চিরকুটে লিখে গেছে, কোথাও একটা মোহরে করে গেছে। তাহলে আমরা যে সম্পদ আছে ওয়াকফ সম্পত্তি, তার একটা বড় অংশ তার কোনো দলিল নেই। আমরা ব্যবহার করতে করতে জানি এটা মাজার, এটা পুকুর, এবং দেখবেন পর্চায় লেখা থাকে মুসলিম সাধারণের ব্যবহার্য। যারা গ্রামে পর্চা দিয়ে কাজকাম করেন তারা জানেন। আর কিছু সম্পত্তি আমরা জানি ওয়াকফুল আওলাদ, বাড়ি আমরা ওয়াকফ করে যাই, আমার ছেলেকে বলি যে তুমি মুতওয়ালি হবে, বংশ পরম্পরায় মুতওয়ালি হয়। তাহলে এইরকম বিভিন্ন রকম ভাবে ওয়াকফ সম্পত্তি ছড়িয়ে আছে। আর এই ওয়াকফ সম্পত্তির একটা বড় অংশ সরকারের দখলে আছে। ওয়াকফ সম্পত্তি একটা বড় অংশ বেদখলে আছে। এই ওয়াকফ অ্যাক্ট যেটা 1995 সালে তৈরি হয়েছে, তার আগে 56 সালে ছিল, তার আগে বেঙ্গল ওয়াকফ ছিল, তার আগে কোনো ওয়াকফের আইনই ছিল না। তাহলে যখন ওয়াকফের আইন ছিল না, তখন কি সম্পত্তি ওয়াকফ হতো না? উত্তর হচ্ছে হ্যাঁ, ছিল, ওয়াকফ হতো। তাহলে ওয়াকফ, কোনো সম্পত্তি ওয়াকফ হতে গেলে কোনো আইনের প্রয়োজন হয় না, ও আমার শরিয়তের আইন দিয়েই চলবে। ভারতবর্ষ স্বাধীন হলো, দেশের সংবিধান তৈরি হলো, আর এই সংবিধানের 25 থেকে 30 এই ধারাগুলোর মধ্যে যারা সংখ্যা লঘু, মাইনরিটি, তাদের জন্য অধিকার স্বীকৃত হলো, এবং বলা হলো যে এই ওয়াকফ সম্পত্তি তা ম্যানেজ করার দায়িত্ব, দেখভালের দায়িত্ব এ মুসলিমদের নিজেদের। আমি ওয়াকফ সম্পত্তি শুধু কেন বলছি, এই যারা মাইনরিটি কমিউনিটি আছে, এদের স্কুল, এদের হসপিটাল, এদের জমি জায়গা, এই সমস্ত দেখাশোনা করার ভার তাদের আছে, এই অধিকার তাদেরই আছে। এখানে কারোর হস্তক্ষেপ করা চলবে না। এখন আজকে যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট নিয়ে এসছে, আচ্ছা এই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসার কি প্রয়োজন ছিল? পার্লামেন্টে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে এই যে সম্পত্তির এই জোচ্চুরি হচ্ছে, দেখভালে হচ্ছে না, ক্ষয়ক্ষতি হচ্ছে, তা সঠিকভাবে করার জন্য এই অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে। এখন দেখুন, মোদ্দা কথা বলছে যে মুসলিমদের স্বার্থে এই ওয়াকফের আইনে সংশোধনী নিয়ে আসা হয়েছে। যাদের স্বার্থে সংশোধনী নিয়ে আসছে তারা সবাই রেগে গেল। তাহলে তাদের কেমন স্বার্থ হলো? সহজ প্রশ্ন। 2, বলছেন যে মুসলিম মেয়েদেরকে অধিকার দেয়া হচ্ছে, এবং এই আইনে 2 জন মহিলাকে তারা এই ওয়াকফ
কাউন্সিলের অন্তর্ভুক্ত করেছে বলে তাদের দাবি। কিন্তু আমরা যারা আইন জানি তারা আমরা বুঝি যে এটা আবার একটা জুমলা, বোকা বানাচ্ছে। যে আইন 1995 সালে ছিল সেই আইনে দুজন মহিলাদের অংশগ্রহণ ছিল, বরং এখন যে আইন করেছে সে আইনে আমার মতে, আমি যা ব্যাখ্যা করি, তাতে মুসলিমদের পার্টিসিপেশন এই কাউন্সিলে তাদের সংখ্যা কমিয়ে দিয়েছে, এবং বাদবাকি যে যারা এই কাউন্সিলের সদস্য হবেন তাদেরকে এক জায়গায় বলেই দিয়েছে তারা হিন্দু ধর্মের হবেন বা অন্য ধর্মের হবেন, এবং অন্যান্য ক্ষেত্রে কোন ধর্মের হবেন তা বলে রাখিনি। ফলে আগামী দিনে যেটা হবে, এই কাউন্সিল পরিচালনার ভার যাদের ঘাড়ে থাকবে তারা হবে অমুসলিম। আচ্ছা, তাহলে এটা করছে কেন? করছে এই কারণে যে কিভাবে এই দখলদারিটা নেব। তাহলে সংবিধানে যে অধিকার আপনাকে দিয়েছে দেশের সংবিধান, সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই সরকার। আর সময়টাকে বেছে নিয়েছে। সামনে পশ্চিমবঙ্গের নির্বাচন, আপনারা সবাই জানেন 26 সালে। রাম মন্দিরের ইস্যু আর নেই, আর 370ও শেষ হয়ে গেছে। ফলে কাশ্মীর হয়ে গেছে, রাম মন্দির হয়ে গেছে। এখন যদি আবার একটু উস্কে দেওয়া যায় মুসলিমদের মধ্যে, তারা যদি একটু রাস্তায় নেমে একটু ক্ষোভ প্রকাশ করে, তাহলে হিন্দুদেরকে এক জায়গায় করা যাবে। রামনবমীটা একটু আবার লাঠি সোটা নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করলে একটু ভয় দেখানো যাবে। আর দুটো ধর্মের মানুষ যদি ভয় দেখাতে শুরু করে, তাহলে কোথাও না কোথাও গিয়ে একটা লড়াই বাঁধবে। আর লড়াই বাঁধলে তখন শুভেন্দু অধিকারীর মতো লোক, যারা রোজ রং বদলায়, আজকে এ দল কালকে ও দল, তারা বলবে আমার মুসলমানের ভোট চাই না, হিন্দুদের ভোট চাই, এইসব বলে পাড়ার লোককে খেপাবে। তাই আমার প্রথম অনুরোধ আপনাদেরকে, কোনো প্ররোচনায় পা দেবেন না, হিংসার আশ্রয় নেবেন না। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সকল মা ভাই বোন সকলের কাছে আমার অনুরোধ, এরা চাইছে আমাদের সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের মানুষকে আসামি বানাতে। আমরা আসামি হতে চাই না। আমরা এ দেশের রাজা ছিলাম, আমরা আসামি হব না। তাই কোনো হিংসায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা দেবেন না। একটা অংশের মানুষ হতে পারে আমাদের মধ্যে থেকেই ওদের সঙ্গে হাত মিলিয়ে আছে, মসজিদে আক্রমণ করতে পারে, মন্দিরেও আক্রমণ হতে পারে। মনে রাখবেন, যারা করছে তারা আসলে এই ঝামেলাটা পাকাতে চাইছে। মসজিদের একটা অংশ যদি ভেঙে দেয়, আমার ধর্ম চলে যাবে না। আমরা আবার সব ভাই এক জায়গায় মিলে আবার গেঁথে নিতে পারবো। আর একই সঙ্গে আমরা প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের নজরে নিয়ে আসব যে এটা আপনারা ঠিক করছেন না, এদেরকে দেখুন কারা এগুলো করছে, চিহ্নিত করুন, গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, সেটা মন্দির হোক বা মসজিদ হোক। আসলে এই যে জমি জায়গা আছে না, এই জমি জায়গায় যারা এই ক্ষমতায় এখন আছে, তারা এগুলোকে রিয়েল এস্টেট করে, মনে করে রিয়েল এস্টেট। আমরা তো একটা কথা বলি, আমার পড়াশোনার মধ্যে যা আছে, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। মুসলিম ধর্মে শরিয়ত মতে এই যে আমরা যারা বিয়ে করি, বিয়ে করার কারণের অন্যতম কারণ যে আমাদের জমি জায়গা তার দেখভালের দায়িত্ব আমার পরবর্তী প্রজন্ম যেন করতে পারে, এটা অন্যতম কারণ। তাই আমরা আমাদের সন্তান সন্ততিকে দায়ভার দিয়ে এই পৃথিবী থেকে ছেড়ে যাই। তাই এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের কাজ আমাদের। আর ওরা চায়
প্রমোটার রাজ তৈরি করতে। দেখুন চারিদিকে বিল্ডিং উঠছে, সারা দেশ জুড়ে একই জিনিস হচ্ছে। ওয়াকফ সম্পত্তির নতুন আইনে বলা হয়েছে যে যদি একটা সম্পত্তি কালেক্টর মনে করেন যে এই সম্পত্তিটা ওয়াকফ সম্পত্তি নয়, কেউ যদি দাবি করেন যেটা ওয়াকফ সম্পত্তি নয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই জমির ম্যানেজমেন্টের দায়িত্ব নিয়ে নেবে কালেক্টর, জেলার কালেক্টর। তাহলে ভেবে দেখুন, সেই সম্পত্তি যতদিন পর্যন্ত আদালতে প্রমাণিত হচ্ছে এটা ওয়াকফ সম্পত্তি, ততদিন পর্যন্ত সেই কালেক্টর ম্যানেজ করবে। উস্কানিটা বুঝে দিন যে একটা মাজার আছে, সেই মাজারে আমার পূর্বপুরুষের কবর দেওয়া আছে, সেখানে আমরা জিয়ারত করতে যাই। একজন এসে বলে দিল যে এটা ওয়াকফ সম্পত্তি নয়, সরকার দখল নিল, আর যতদিন পর্যন্ত ওটা ঘোষণা হবে যে ওয়াকফ সম্পত্তি, ওই মাজারে আর যাওয়া যাবে না। কঠিন ব্যাপার। আগে কোনোদিন এই আমাদের অন্যান্য মামলা করতে গেলে দেখবেন উকিলবাবু বলে যে এত দেরি করে কেন এসছেন, এ আর মামলা করা যাবে না। কিন্তু ধর্মীয় সম্পত্তিতে এই আইন লাগু ছিল না। যদি কোনো সম্পত্তি আমরা জানি একবার ওয়াকফ বলে চিহ্নিত হয়, তা সারা জীবনের জন্য ওয়াকফ থাকবে বংশ পরম্পরায়। আর এখন যে আইন নিয়ে এসছে, সে আইনে বলা হয়েছে যদি কোনো ওয়াকফ সম্পত্তি ওই ওয়াকফ বোর্ডে গিয়ে রেজিস্টার না করা হয়, তাহলে একটা সময় পরে বেঁধে দিয়ে 6 মাস, তারপরে 6 মাস পরে দাবি করতে গেলে কেন 6 মাস পরে এলেন তা ব্যাখ্যা করতে হবে আপনাকে, না হলে সেই সম্পত্তি আর ওয়াকফ থাকবে না। তাহলে আমার পশ্চিমবঙ্গের এখনো, শুধু পশ্চিমবঙ্গের কথাই বলি, আমি বলছি 50 ভাগেরও বেশি সম্পত্তি এখনো ওয়াকফ বোর্ডে নথিভুক্ত হয়নি। তাহলে এই 50 ভাগেরও বেশি সম্পত্তি যা ওয়াকফ বোর্ডে নথিভুক্ত হয়নি, তা কি আর আগামী দিনে ওয়াকফ থাকবে না? তাহলে এই সম্পত্তির মালিকানা কে নেবে? এই সম্পত্তির মালিকানা নেবে সরকার। আর সরকারি সম্পত্তি আমরা সরকারের কাজ কি? আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সেই ব্যক্তি যে যখন ইমাম ভাতা দিয়েছিল আমি বিরোধিতা করেছিলাম, মামলা করেছিলাম। তখন অনেক ভাই আমার সমালোচনা করেছিলেন, এবং আমরা জানি আমাদের পাড়ায় যারা ইমামতি করেন, যারা মুয়াজ্জিনের কাজ করেন, তারা সত্যি সত্যি অর্থনৈতিকভাবে পিছিয়ে। তাদের দুটো পয়সা হলে আমিও খুশি হব, কিন্তু সরকারের কি কাজ এটা? আদালতে রায় হলো যে না, সরকার দিতে পারে না। আমি মামলায় জিতলাম, এবং তারপরে ওয়াকফ বোর্ড মারফত ইমামদের টাকা দেওয়া হয়। যারা ইমামরা টাকা পান জানেন। এটাই তো আমরা চাই যে আমার দেশের যা ওয়াকফ সম্পত্তি আছে, সেই সম্পত্তি আমার ভাইদের লেখাপড়ার জন্য ব্যবহার হোক, ইমাম মুয়াজ্জিনদের জন্য ব্যবহার হোক, মাদ্রাসা, স্কুল, হসপিটালের জন্য ব্যবহার হোক। এটাই তো আমরা চাই। আমরা সরকারের গ্রান্ট চাই না, সরকারের দয়া চাই না, সরকারের হেল্প চাই না। যা সম্পত্তি ওয়াকফে আছে পশ্চিমবঙ্গে, তার যদি সঠিকভাবে ব্যবহার হয়, তার যদি সঠিকভাবে সংরক্ষণ হয়, তাহলে পশ্চিমবঙ্গের বুকে একটি মুসলিমও থাকবে না যে গরিব হবে। তাহলে সেই সম্পত্তি আপনি চুরি করতে সাহায্য করছেন আর দান দিচ্ছেন। আমি দান চাই না। আর একই কারণে আমি পুরোহিত ভাতার বিরুদ্ধে মামলা করেছিলাম। আমি একই কারণে দুর্গাপুজোয় যখন 20,000 টাকা করে দেওয়া শুরু হয়েছিল, তার প্রতিবাদ করে মামলা করেছিলাম। এখন দুর্গাপুজোয় 80,000 টাকা করে দিয়েছে এবছর। আমার মামলা আজও চলছে, বিচারে শুনানি আর শেষ হচ্ছে না, কিন্তু মামলা চলছে। আপনারা জানি না এখন ইমাম ভাই কত করে পান, খুব কমই পান, 80,000 টাকা করে তো পান না, এটুকু শিওর। তাহলে আমি বলছি আমার রাজ্যের যা ওয়াকফ সম্পত্তি আছে, এই সম্পত্তি সব আমাদের রক্ষা করতে হবে।
পাড়ায় পাড়ায় আপনারা যেখানে যা ওয়াকফ সম্পত্তির খবর পাবেন তা ইমিডিয়েটলি উদ্যোগ নিন। আমাদের একটা লয়ার্স টিম আমরা তৈরি করেছি, তা নথিভুক্ত করতে হবে, কোনো সম্পত্তি যেন হাতছাড়া না হয়। কারণ এরা, এই সরকার যখন এই সম্পত্তি দখল নেবে, এই সম্পত্তি আবার বিক্রি করে দেবে। আমি জানি, আমার অভিজ্ঞতা আছে। বেঙ্গল কেমিক্যাল বলে একটা ওষুধ তৈরির কোম্পানি আছে, ডক্টর প্রফুল্লচন্দ্র, যারা আমাদের ছাত্র ভাইরা এখানে আছেন, তারা লেখাপড়া শিখছেন, তারা জানেন ডক্টর প্রফুল্লচন্দ্রের নাম। সেই ওষুধের কোম্পানিও বিক্রি করার চক্রান্ত করেছিল কেন্দ্র সরকার, তার বিরুদ্ধে মামলা আমিই করেছিলাম, রুখে দিয়েছি। যারা এই বিদেশে বাইরে যান, কলকাতা যান, জলপাইগুড়ি যান, যারা বাসে ভাড়া করে ধর্মতলা থেকে ওঠেন, তারা জানেন ওই শ্যামলী, তারপর যেসব বাস আছে, দেখবেন ভাড়া কাটতে যাবেন, কখন 800 টাকা নিচ্ছে, কখনো 1200 টাকা নিচ্ছে, কখনো 1400 টাকা নিচ্ছে, বেড়ে যাচ্ছে ভাড়া। যখন যেরকম বাজারের চাহিদা উঠছে প্যাসেঞ্জারের, সেই অনুযায়ী ভাড়া বেড়ে যাচ্ছে। ট্রাম কলকাতায় উঠে যাচ্ছে, তুলে দেওয়ার জন্য মামলা করছে, আবার ওটাও মামলা করছে ট্রাম না উঠে যায়। তাহলে এই সরকারি পরিবহন, সরকারি শিক্ষা, সরকারি হসপিটাল, এইখানে তো সরকারের টাকা খরচ করতে হবে, যাতে সমস্ত গরিব মানুষ লেখাপড়া শিখতে পারে, তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারে, তারা পাড়ার ভাইকে বলতে পারে এটা আমার সম্পত্তি, আপনি কেটে নিতে পারেন না, তারা দাবি করে বলতে পারে আপনার দয়া চাই না, এটা আমার অধিকার। তাহলে সরকারি স্বাস্থ্য, সরকারি শিক্ষা, সরকারি পরিবহন, এই তো আমরা চাই। আর ভারতবর্ষের সংবিধানে ধর্মের অধিকার দিয়েছে, যে কথা, যে শব্দগুলো কনস্টিটিউশনে বলা আছে তা হচ্ছে প্রফেস, প্র্যাকটিস আর প্রপাগেট। প্রফেস, প্র্যাকটিস আর প্রপাগেট। প্রফেস মানে একজন যে শিখ ধর্মের মানুষ, সে পাগড়ি রাখবে, মুসলমান দাড়ি রাখবে, টুপি পরবে, হিন্দু তিলক লাগাবে, মুসলিম নামাজ পড়বে, হিন্দুরা মন্দিরে যাবে, খ্রিস্টানরা গির্জায় যাবে, আর প্রপাগেটও করবে, আমার ধর্ম প্রচারও করব। মুসলিমরা ধর্ম প্রচার করবে, হিন্দুরা ধর্ম প্রচার করবে, খ্রিস্টানরা ধর্ম প্রচার করবে, বুদ্ধিস্টরা ধর্ম প্রচার করবে, এই অধিকার দেওয়া আছে। মুসলিমরা তার যা সম্পত্তি আছে সেই সম্পত্তি ম্যানেজ তারা করবে। মুসলিমদের যে মাদ্রাসা, মাইনরিটি ইনস্টিটিউশন, মাঝখানে এটা নিয়ে অনেক লড়াই হয়েছে। 2012 সালে রাজ্য সরকার একটা নোটিফিকেশন দিয়ে বলল যে কোনটা মাইনরিটি ইনস্টিটিউশন সেটা আমরা স্থির করব। অনেক মাইনরিটি ইনস্টিটিউশন কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল। 2007 সালে নোটিফিকেশনে মাদ্রাসাগুলো বেঁচে গেছে। তাহলে এই মাদ্রাসাগুলো মাইনরিটি ইনস্টিটিউশন, এই মাদ্রাসাগুলো রক্ষণাবেক্ষণের দায় আমাদের, আমরা ভালো দেখাশোনা করব, কারা এখানে পড়াবে আমরা ঠিক করব। এই অধিকার সংবিধান আমাকে দিয়েছে, দেশের সংবিধান। কেন এই অধিকার দিল? মাইনরিটিদের ক্ষেত্রে এই অধিকার কেন দিল? কারণ দেশ যখন স্বাধীন হয়েছিল তখন ধর্মের ভিত্তিতে একটা দেশ আলাদা হয়েছিল, পাকিস্তান, আর যারা এই দেশে রইল তাদের অধিকার স্বীকৃতি দেওয়ার দায় নিল এদেশের সংবিধান প্রণেতারা। গতকাল ডক্টর আম্বেদকরের জন্মদিন গেছে, আমাদের সংবিধানের জনক। তিনি ছিলেন পিছিয়ে পড়া শিডিউল ট্রাইব। তাহলে এই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম মাইনরিটিস, বুদ্ধিস্ট, খ্রিস্টান যারা মাইনরিটি, তাদেরকে তো প্রোটেকশন দিতে হবে। আমরা বলি যে আমরা সেকুলার কিনা, এই সেকুলার প্রমাণ করার দায় আমাদের থেকে বেশি যারা সংখ্যাগুরু তাদের। কারণ তারা এখানে তো ক্ষমতায় আসীন আছে। তাই আমাদের সংবিধান আমাদের অধিকারী যাতে কোনোভাবে খর্ব না হয়, সংখ্যাগুরু যারা সংখ্যায় বেশি, গুরুত্বপূর্ণ কথা বলছি, যারা সংখ্যায় বেশি তাদের প্রভাব যেন সংখ্যালঘুদের উপর না পড়ে, তাই সংখ্যালঘুদের উপরে এই অধিকারটা দিয়েছে আলাদা করে। আর পার্লামেন্টটা কি করলো? সংখ্যার ভিত্তিতে বেশি হলো বলে বিল পাস করে দিল। এটাতে সরাসরি সংবিধানের বিরোধিতা করা হলো।
যে সংবিধান সংখ্যালঘুদের প্রোটেকশন দিচ্ছে আপনি সংখ্যার ভিত্তিতে পাস করিয়ে নিলেন। তাই আমরা যারা আছি মুসলিম ভাইরা, আমি আলাবক্সের উদাহরণ দিলাম, তাকে খুন হতে হয়েছিল মুসলিমদের স্বার্থে। তাহলে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য একজন মুসলিমকেই খুন হতে হলো, আমি যদি ভুল না বলি মুসলিমদের হাতেই। আজকেও সময় এসছে, ওয়াকফ বোর্ডে তো সবাই মুসলিমরা দায়িত্বে আছেন এখনো, তাহলে এখনো ওয়াকফ সম্পত্তির কেন রক্ষণাবেক্ষণ ঠিক হচ্ছে না বুঝে নিন। ওয়াকফ ট্রাইব্যুনালে তো এখনো যে জজ আছে সে মুসলিম, তাহলে তার রক্ষণাবেক্ষণ হচ্ছে না কেন বুঝে নিন। তার মানে আপনার মধ্যেই একটু কাকর আছে, এই কাকর বাঁচতে হবে। কাকর না বাঁচলে কে কোথায় উস্কানি দেবে আপনি ছুটবেন, আর ছুটলে আপনাকে তো গারদে ভরবে। আছি আমরা, লড়াই করব, আইনের সাহায্য যা লাগে আমরা দেব, শেষ পর্যন্ত লড়ব, রুখে তো দেবই। অলরেডি সুপ্রিম কোর্টে মামলা ফাইল করেছি আমরা, রুখে আমরা দেবই, জায়গা ছাড়বো না, জমিন ছাড়বো না। কিন্তু এই লড়াই করতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে, দিমাগ কাজে লাগাতে হবে, মাথার বুদ্ধিকে কাজে লাগাতে হবে। পাড়ায় পাড়ায় যারা ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, তারা আমাদের লিডার, তাদেরকে অনুরোধ করব আপনারা সবাইকে সম্প্রীতির বার্তা দেবেন। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তা কাম্য নয়, এই রকম ঘটনা ঘটাতে আমরা চাই না। কিন্তু জানেন, কিছু লোক রাজনৈতিক চরিতার্থ, স্বার্থ চরিতার্থ করার জন্যে এই ধরনের কাজ করছে। মুসলিমদের মধ্যেও তো আছে মদ গাঁজা খায়। তাহলে সবার আগে ঈমানকে রক্ষা করতে হবে, নিজের ঈমানের কাছে প্রশ্ন করতে হবে যে কোনটা করা উচিত। আমি আগের দিন বলছিলাম যে বিচার খুব কঠিন হয়। তাহলে নিজেরা আমরা সবাই নিজের বিচারক, আমাদেরকে বিচার করতে হবে। আমাদের যে মাথায় বুদ্ধি দিয়েছে সেই বুদ্ধিকে ব্যবহার করতে হবে আর সিদ্ধান্ত নিতে হবে যাতে আগামী দিনে সম্প্রীতি রক্ষা করেই আমাদের এই ওয়াকফ সম্পত্তি রক্ষা করতে পারি। লড়াই আমরা চালিয়ে যাব, লড়াই রাস্তায় আরো তীব্র করতে হবে, কিন্তু শান্তিপূর্ণভাবে, কোনো ধর্মের উপর আক্রমণ করে নয়। এ বিরোধ ধর্মের বিরোধ নয়, এটা পুরোপুরি রাজনৈতিক বিরোধ। এই রাজনীতি যারা করছেন তাদের বিরুদ্ধে বিরোধিতা করতে হবে। সেটা যারা আছেন রাজ্যে, যারা আছেন কেন্দ্রে, সবাইকে বুঝতে হবে লড়াইটা কোথায়, আর সেই লড়াই রক্ষা করতে হবে যাতে আমরা আমাদের সম্পত্তিকে রক্ষা করতে পারি। এই বলে শেষ করলাম। ধন্যবাদ অ্যাডভোকেট শামীম আহমেদকে তার এই অমূল্য বক্তব্যের জন্য আমাদের কমিটির তরফ থেকে তাকে ধন্যবাদ।